ঠিক আছে, তো আমরা তাহলে ক্লাস শুরু করছি। তো তোমাদের সিলেবাস, এসএলএসটি সিলেবাস তোমরা জানো। আমরা আজকে ফিজিক্স ক্লাস করব। প্রথমে ভেক্টর চ্যাপ্টারটা শুরু করব। আচ্ছা, তোমরা যারা এখানে আছো তারা তারা ফিজিক্স কেমিস্ট্রির উভয়ই আছো নিশ্চয়ই। তোমরা কতজন এখানে মোটামুটি কেমিস্ট্রি আছো বলতে পারবে? যে যে আছো একটু বলো। আমি কেমিস্ট্রি। আচ্ছা, তানিশা পাল। ঠিক আছে, আর কেউ আছে কেমিস্ট্রি, না সবাই মোটামুটি ফিজিক্স? আমি chemistry। হুম, ঠিক আছে। আহ, যেহেতু এখানে কেমিস্ট্রি আছে, তো আমরা একটু স্লো পড়াবো যাতে তারাও ধরতে পারে। যেগুলো পড়ানো হবে মোটামুটি ক্লাস 11-12-এরই সিলেবাস ধরে নাও। আর কিছু আছে লাস্টের দিকে ভেক্টরে, যেগুলো একটু গ্রাজুয়েশন লেভেলের সিলেবাস। যেমন আমি তোমাদের নোট করে এনেছি মোটামুটি কি কি পড়ানো হবে। ম্যাক্সিমাম 11-12-এর সিলেবাস ধরো ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট অবধি সব 11-12-এই আছে। তারপরে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, তারপরে স্কেলার ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, এই যে জায়গাগুলো রয়েছে লাস্টের দিকে যেগুলো রয়েছে, এই জায়গাগুলো লাস্টের দিকে আমি বলবো। তো প্রথমে আমি একদম বেসিক জায়গা থেকে শুরু করছি। আমি পড়াচ্ছি, তোমাদের কারো কোনো বুঝতে কোনো জায়গায় সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তো প্রথমে আমরা স্কেলার, ভেক্টর এবং টেনসর, তিন ধরনের ভৌত রাশি যেগুলো রয়েছে তাদের বেসিক জায়গাগুলো, বেসিক যে কনসেপ্ট সেটা আমরা প্রথমে একটু দেখে নেব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা স্কেলার রাশি কাকে বলে একটুখানি জেনে নিই। এগুলো আমরা মোটামুটি সবাই জানি। স্কেলার কোয়ান্টিটি কাদের বলে? যাদের শুধুমাত্র মান থাকবে, মানে ম্যাগনিটিউড। মান মানে হচ্ছে ম্যাগনিটিউড থাকবে, শুধুমাত্র ভ্যালু থাকবে, কিন্তু কোনো ডাইরেকশন থাকবে না, তারা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, নো ডাইরেকশন, তারা হচ্ছে স্কেলার রাশি। ভ্যালু মানে ধরো আমি একটা মাসের কথা যদি বলি, ভর, তাহলে এই ভর যে ভৌত রাশি এর শুধুমাত্র ভ্যালু আছে। ধরো আমি বললাম যে 5 কিলোগ্রাম, কিন্তু এর কোনো ডাইরেকশন নেই, ওপর নিচে ডাইনে বামে কোনো ডাইরেকশন নেই, তাহলে এটা স্কেলার রাশির মতো স্কেলার রাশি হবে। এরকম যারা আছে যাদের শুধুমাত্র মান আছে তারা হচ্ছে স্কেলার রাশি। 2 নম্বরে আমরা চলে আসছি, আমাদের যেটা আজকের মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে ভেক্টর। সেটা হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি কাদের বলবো? ভেক্টর রাশি হতে গেলে তিনটে জিনিস বা তিনটে ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে। 1 নম্বর, তাদের মান থাকবে, মানে ম্যাগনিটিউড থাকবে, তাদের ম্যাগনিটিউড থাকবে। 2 নম্বর, তাদের ডাইরেকশন থাকবে, তাদের একটা ডাইরেকশন থাকবে, তারা একটা নির্দিষ্ট দিকে, তাদের অভিমুখ থাকবে, তারা একটা নির্দিষ্ট দিকে যাবে বা কিছু একটা নির্দিষ্ট দিকে প্রকাশ করবে নির্দিষ্ট একটা ডাইরেকশনকে। আর 3 নম্বর হচ্ছে ভেক্টরের অ্যাডিশন রুল মেনে চলবে। ভেক্টরের যে অ্যাডিশন রুল মানে যোগের সূত্র যেটাকে আমরা বলি, সেটা মেনে চলবে। এই তিনটে জিনিস যদি একসঙ্গে মেনে চলে কোনো ভৌত রাশি, তাকে আমরা ভেক্টর বলবো। ঠিক আছে, তো এক্সাম্পল তোমরা সবাই জানো, বলো দু একটা এক্সাম্পলের নাম বলো তোমাদের মধ্যে কেউ একজন। দাঁড়াও আমি একবার দেখে নিই রেকর্ডটা হচ্ছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, বলো তোমাদের মধ্যে। Velocity, acceleration, ওকে, ভেরি গুড, ভেলোসিটি। তোমার নাম কি? আহা, অনির্বাণ মন্ডল, আচ্ছা, তুমি কি ফিজিক্সের না কেমিস্ট্রি? physics, আচ্ছা, গুড, ঠিক আছে। তো ভেলোসিটি, ঠিকই বলেছে। ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, অনেক কিছু আছে, ফোর্স আছে, এগুলো আমরা সবই জানি, ফোর্স। ঠিক আছে, আর তারপরে অ্যাক্সিলারেশন, এগুলো সবই, এদের একটা নির্দিষ্ট ডাইরেকশন আছে এবং ভ্যালু আছে, দুটোই আছে। ধরো ফোর্সের কথা যদি বলি, এদিকে
আমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে পারি পূর্ব দিকে, আমি আবার দক্ষিণ দিকে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে পারি, বিভিন্ন ডাইরেকশন আছে, অ্যাক্সেলারেশন আছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটুখানি বলে রাখি, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিক কারেন্টের কিন্তু বোথ এর ভ্যালু আছে, মান আছে, প্লাস এর দিক আছে, দুটোই আছে। কিন্তু তারপরেও কিন্তু ইলেকট্রিক কারেন্ট এটা কিন্তু স্কেলার রাশি, স্কেলার রাশি। কেন বলতে পারবে? কেননা ইলেকট্রিক কারেন্টের ডাইরেকশনটা ডিপেন্ড করছে ইলেকট্রনের ডাইরেকশনের উপর। হ্যাঁ, তো সে ঠিক আছে, তার মানে তার একটা ডাইরেকশন আছে। তো ডাইরেকশন আছে, তো তারপরেও এটা স্কেলার কেন হচ্ছে? ধরো আমি যদি বলি এদিক থেকে কারেন্ট যায় একটা সার্কিটে, একটা নির্দিষ্ট দিকে কারেন্ট যায়, মান আছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে ধরো, তাহলে এই যে ভৌত রাশিটা, এর 3 নম্বর জিনিস যেটা অ্যাডিশন রুল, এ ভেক্টরের যোগফলের সূত্র মানে না। মানে তুমি সবসময় 10 অ্যাম্পিয়ার কারেন্টের সঙ্গে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট যোগ করো, তাহলে অলওয়েজ তুমি 20 অ্যাম্পিয়ার রেজাল্ট পাবে, সে যে কোনো ডিরেকশনে তারা যাক না কেন, তাদের ডিরেকশনের উপরে এই যোগফলটা পরিবর্তন হয় না। অপরদিকে ভেক্টর রাশি যারা, ভেলোসিটি হোক বা ফোর্স হোক বা অ্যাক্সেলারেশন হোক, এদের যদি আমি যোগ করতে চাই, 10 নিউটনের সঙ্গে যদি আমরা 10 নিউটন বল যোগ করি, এর অ্যান্সার কত হবে বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ দুটো ফোর্স কোন দিকে মুখ করে আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, তাদের মধ্যে কোণ কত, এই কোণের উপরে ডিপেন্ড করছে যোগফলটা। বুঝতে পেরেছো? কিন্তু এখানে সব সময় যোগফলটা একই হবে, মানে এর যোগফলের নিয়মটা স্কেলার রাশির মতোই হবে। এই জন্য কিন্তু ইলেকট্রিক কারেন্ট স্কেলার রাশি। ঠিক আছে, মনে থাকবে? আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ ভেক্টর স্যার। যোগের নিয়ম মানে না। এরা ভেক্টর যোগের নিয়ম মানে না, এই কারণে কিন্তু এরা স্কেলার রাশি, ভেক্টর রাশি কিন্তু নয়। আর ভেক্টর রাশিরা ভেক্টর যোগফলের নিয়ম মানে। তাহলে আমরা বেসিক কনসেপ্ট স্কেলার এবং ভেক্টর শিখলাম। এবার আমরা একটু টেনসর রাশি সম্পর্কে একটু আলোচনা করব। কেউ বলতে পারবে টেনসর রাশি কাকে বলে? টেনসর হচ্ছে আরেকটু কমপ্লেক্স বা আরেকটু জটিল রাশি। স্যার ম্যাগনিটিউড আছে এন্ড মোর দ্যান ওয়ান ডাইরেকশন। ইয়েস, টেনসর হচ্ছে এমন একটা রাশি, যে রাশির ভেক্টর, যেমন কি ভেক্টরের একটাই ডাইরেকশন থাকে, একটাই ডাইরেকশন থাকে, কোনো একটা পার্টিকুলার দিকে মুখ করে থাকে। ম্যাগনিটিউড তো থাকবেই, কিন্তু ডাইরেকশন বা দিক কোনো একটা পার্টিকুলার দিকে থাকবে, একটাই ডাইরেকশন। কিন্তু টেনসরের মাল্টিপল ডাইরেকশন থাকতে পারে একটা বিন্দুতে, মাল্টিপল ডাইরেকশন এবং মাল্টিপল ভ্যালু থাকতে পারে বিভিন্ন দিকে। ঠিক আছে, তাদেরকে আমরা বলবো টেনসর। তাহলে টেনসর মানে অ্যাট এ পয়েন্ট ইট হ্যাজ, আচ্ছা মাইক্রোফোনটা যার অন আছে একটু অফ করবে, ঠিক আছে? মাল্টিপল ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড, তাদেরকে আমরা বলবো টেনসর রাশি। ঠিক আছে, এবার টেনসর রাশিটা জটিল, একটু জটিল। আমাদের টেনসর রাশি আমাদের সিলেবাসে নেই, টেনসর রাশি কোনো কিছুই আমাদের নেই, কিন্তু স্কেলার এবং ভেক্টরের পাশাপাশি টেনসর কি যায় জিনিস সেটা আমাদের একটু জানতে হবে। টেনসর রাশির এক্সাম্পল যদি আমরা বলি যে টেনসর রাশির একটা এক্সাম্পল দাও, তাহলে 1 নম্বর হচ্ছে প্রেশার, চাপ। চাপ কিন্তু অ্যাকচুয়ালি একটা টেনসর রাশি। 2 নাম্বার কেউ বলতে পারবে আর একটা টেনসর রাশির এক্সাম্পল?
তোমরা ফিজিক্সেরই যারা তারা জড়তা ভ্রামক পড়েছো, মোমেন্ট অফ ইনারশিয়া। হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? মোমেন্ট, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে। হ্যাঁ স্যার। মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তা ভ্রামক বা জাড্য ভ্রামক, এগুলো হচ্ছে টেনসর রাশি। আরও আছে স্পেস টাইম কার্ভেচার, সেটাও টেনসর রাশি। ঠিক আছে, তো তো বিষয়টা হচ্ছে যে, এক মিনিট একটু ওয়েট করো তো। হ্যালো, আরে ফ্যানটা দেন, ফ্যান দেন। উফ, জানি সব আমি অফ করে রেখেছি, তাড়াতাড়ি জানো ক্লাস হচ্ছে। আর বক বক করেন, এখান থেকে যান। হ্যাঁ, তো তো এগুলো হচ্ছে টেনসর রাশি। ঠিক আছে, তো যাই হোক, আমরা মোটামুটি স্কেলার, ভেক্টর এবং টেনসরের বেসিক জায়গাটা একটুখানি বুঝলাম। এবারে আমরা সরাসরি চলে আসব একটা ভেক্টরের জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন, বা আমরা জ্যামিতিকভাবে ভেক্টরকে কিভাবে লিখি। আমাদের তো খাতা কলমে লিখতে হবে ভেক্টর, তো কিভাবে আমরা লিখব। তো সমস্ত ভেক্টরের একটা ইনিশিয়াল পয়েন্ট থাকে যেখান থেকে ভেক্টর শুরু হয়, এটাকে আমি নাম দিচ্ছি আই। এবং ভেক্টরে আমি বলেছি একটা নির্দিষ্ট দিকে যাই, একাধিক দিক নেই, পার্টিকুলার একটা ডাইরেকশন আছে। তো এই ধরো ভেক্টর এখান থেকে শুরু হয়ে এই এই অবধি গেল, তাহলে আমরা এখানে একটা তীর চিহ্ন দেব, এবং এই যে পয়েন্ট যে অবধি ভেক্টরটা গেল, সেই পয়েন্টের আমরা নাম দিচ্ছি এফ। তো ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে এরকম ভাবে স্ট্রেট লাইন দিয়ে আমরা একটা ভেক্টরকে বোঝাবো। ভেক্টর কখনো এরকম বাঁকাচোরা লাইন দিয়ে বোঝাবে না, কারণ বাঁকা লাইন মানে প্রত্যেকটা পয়েন্টে ভেক্টরের অভিমুখ চেঞ্জ হচ্ছে। ভেক্টর কিন্তু এরকম নয়, ভেক্টরের অভিমুখ একটা নির্দিষ্ট দিকে থাকবে, বারবার চেঞ্জ হবে না। তো এটা হচ্ছে ভেক্টর। এবং একটা ভেক্টরকে আমরা এরকম নাম দিই, ধরো এই ভেক্টরটাকে আমরা বলছি এ ভেক্টর, তাহলে এটা একটা এ ভেক্টর হলো। আমি যদি এরকম একটা ভেক্টর আঁকি, এই ভেক্টরটাকে আমরা আরেকটা নতুন ভেক্টর বলতে পারি বি। দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টর, এদের অভিমুখ আলাদা, এদের দৈর্ঘ্যটাও আলাদা, তো এটাকে আমরা বলি ভেক্টর। তাহলে এই হচ্ছে ভেক্টরকে এইভাবে আমরা রিপ্রেজেন্টেশন বা রিপ্রেজেন্ট করি, ভেক্টরকে এইভাবে আমরা দেখাই। এবার ভেক্টরের সিম্বল তো বললাম, কোনো একটা ভেক্টরের নাম দিতে হবে, এই যেমন, আর তার মাথায় একটা তীর চিহ্ন দিতে হবে। আমি যদি এরকম একটা ভেক্টর আঁকি, ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টরকে আমরা নাম দিলাম পি ভেক্টর। ওকে, আর ভেক্টরের ম্যাগনিটিউড আছে বা মান আছে। ভেক্টরের মানকে ভেক্টরের মানকে আমরা এরকম ভাবে লিখি যে কোনো একটা ভেক্টরের মানকে মড অফ এ, বা শুধুমাত্র এ দিয়ে আমরা লিখি। যখন আমরা এ ভেক্টর দেব তখন সেটা ভেক্টর, কিন্তু যখন আমরা মড দেব, মড বা মডিউলাস, তখন সেটা ভেক্টরের মান বোঝায়। এবং জ্যামিতিকভাবে ভেক্টরের মান মানে আমরা বোঝাই ভেক্টরের লেন্থটাকে। ঠিক আছে, মান মানে আমরা বোঝাই ভেক্টরের দৈর্ঘ্য। ফর এক্সাম্পল, আমাদের একটা 10 নিউটনের ভেক্টর আঁকতে হবে, তাহলে আমরা দিলাম এই হচ্ছে আমাদের 10 নিউটন একটা ভেক্টর। এই ভেক্টরকে আমরা নাম দিলাম F1 ভেক্টর। এবার আমি তোমাকে বললাম যে 20 নিউটন একটা ভেক্টর আঁকো তো একই অভিমুখে, তাহলে যেহেতু 20 নিউটন ভেক্টরটা 10 নিউটনের ডবল, তাই ম্যাগনিটিউড বা দৈর্ঘ্যও কিন্তু ডবল আঁকতে হবে। তাহলে এই 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 হচ্ছে F2, F2। ঠিক আছে, তো যখন আমি ভেক্টরের মান বলি, তার মানে সেটাকে কিন্তু ভেক্টরের আমরা দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করি। 10 নিউটন ভেক্টরটা যত লম্বা, 20 নিউটন ভেক্টরটা তার ডবল। ঠিক আছে, তো জেনারেল নিয়ম হচ্ছে যে কোনো ভেক্টরের ম্যাগনিটিউড ইজ প্রপোর্শনাল টু লেন্থ। যে যে ভেক্টরের মান যত বড়, তার লেন্থ আমরা তত বড় আঁকবো। এবার আমি যদি তোমাদের একটা বলি যে তোমরা যে একটা 40 মিটার
পার সেকেন্ড ভেলোসিটির একটা ভেক্টর আঁকো, তাহলে তোমরা কেমন আঁকবে বলো কেউ একজন। হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছ? হ্যালো, ভেক্টর সাইড, হ্যাঁ হ্যাঁ। তারপরে একটা অ্যারো দিতে হবে, হয়ে গেল। না, বলছি লেন্থটা কেমন আঁকবো, লেন্থ বা দৈর্ঘ্যটা কেমন দেব? দৈর্ঘ্যটা কি এই 20 নিউটনের ডবল দেব? দেখো, হ্যাঁ, ডাবল দিতে হবে। না ডবল দিতে হবে না। কেন? কারণ যখন আমরা দুটো আলাদা টাইপসের ভেক্টরের কথা বলবো, এটা ফোর্স এটা ফোর্স, দুটো ফোর্স ভেক্টরের তুলনা করলে একটা ভেক্টর আর একটা ডবল হচ্ছে। কিন্তু আমি যদি আলাদা রকম ভেক্টর আঁকি তাহলে আমরা যে কোনো একটা ম্যাগনিটিউড দিয়ে বোঝাতে পারি। আমি যদি বললাম যে এইটা হচ্ছে আমাদের 40 নিউটন, এই 40 মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগ। এইবারে আমি যদি তোমাকে বলি যে তুমি 20 মিটার পার সেকেন্ড গতিবেগের একটা ভেক্টর আঁকো, তখন যখন তুমি দুটো দৈর্ঘ্য ভেক্টর, সরি দুটো ভেলোসিটি ভেক্টরের তুলনা করবে, তখন তুমি তাদের মধ্যে সেরকম ভাবে তুলনা করে হাফ করে আঁকবে। তাহলে তুলনা আমরা কখন করব? লেন্থের তুলনা তখনই করব যখন দুটো একই রকমের ভেক্টর হবে। লেন্থের তুলনা তখনই করা হবে যখন দুটি ভেক্টর সেম টাইপের হবে। বুঝতে পেরেছো? আলাদা টাইপের হলে আমরা কিন্তু লেন্থের তুলনা করব না, এটুকুই বলার ছিল। তাহলে বলো, এখানে বুঝতে কারো কোনো অসুবিধা আছে? ম্যাগনিটিউড কাকে বলে ভেক্টরের? ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। এবার আমরা চলে আসব ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ইউনিট ভেক্টর কাকে বলে, একক ভেক্টর কাকে বলে? দেখো, একক ভেক্টর মানে, ধরো আমাদের কাছে একটা লম্বা একটা ভেক্টর আছে, এটা একটা ভেক্টর, জেনারেল একটা ভেক্টর এ ভেক্টরের, ফর এক্সাম্পল আমি শুধু এক্সাম্পলের জন্য বলছি, ফর এক্সাম্পল এ ভেক্টরের ম্যাগনিটিউড বা দৈর্ঘ্য হচ্ছে 12, ধরো এ ভেক্টরটা একটা ফোর্স ভেক্টর, এর ম্যাগনিটিউড হচ্ছে 12 নিউটন। ঠিক আছে, এইবারে একক ভেক্টর কাকে বলবো? ওই ভেক্টরকে যদি আমরা 12টা ভাগে ভাগ করি, এই ভেক্টরের মান কত একক? 12 একক। তাহলে 12 একক মানের একটা ভেক্টরকে আমরা 12 ভাগে ভাগ করছি, 1 2 3 4 এরকম ভাবে 12টা ভাগে ভাগ করব। তাহলে এই যে এক একটা ছোট ছোট আমরা দৈর্ঘ্য পেলাম, এই ছোট ছোট প্রত্যেকটা দৈর্ঘ্যের মান কত? কে বলতে পারবে? 1. 1 নিউটন করে। 1 নিউটন, পাশেরটা 1 নিউটন, তার পাশেরটা 1 নিউটন। তাহলে এদেরকে আমরা বলবো একক ভেক্টর। তাহলে এবং একক ভেক্টরকে আমরা কোনো একটা ভেক্টরের একক ভেক্টরকে আমরা এ ক্যাপ দিয়ে লিখি। তাহলে বলো তো, সিম্পল নিয়মটা কি? কোনো একটা ভেক্টরের একক ভেক্টর পেতে গেলে কি করতে হবে? পুরো ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে। যদি এটা 12 একক 12 নিউটনের হয় তাহলে 12 ভাগে ভাগ করব। ধরো আমার কাছে আরেকটা ভেক্টর আছে, এটা ধরো পি ভেক্টর, এটা ধরো কথার কথা ভেলোসিটি ভেক্টর। পি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে আমার 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি বলি পি ভেক্টরের একক ভেক্টর বার করো, সেটাকে আমরা বলবো পি ক্যাপ, একক ভেক্টর। তাহলে সেটা কি করতে হবে? পি ভেক্টরটাকে 25 ভাগে ভাগ করতে হবে, তাই তো? এটাকে যদি আমরা 25টা ভাগে ভাগ করি তবেই তো এক একটা ভাগের মানে 1 নিউটন পাবো। তাহলে জেনারেল ফর্মুলা হচ্ছে কি, কোনো একটা ভেক্টরকে যখন তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করব তখন আমরা পাবো একক ভেক্টর। ক্লিয়ার এটা প্রত্যেকের কাছে? তাহলে একক ভেক্টরের ম্যাগনিটিউড কত হয়? একক ভেক্টরের ম্যাগনিটিউড হয় 1 ইউনিট, 1 একক হবে সবসময়। একক ভেক্টরের ম্যাগনিটিউড হবে সবসময় 1 একক। ঠিক আছে, তাহলে যদি আমরা বলি যে একক ভেক্টর
এর একক ভেক্টরের ম্যাগনিটিউড ইজ ইকুয়ালস টু 1 ইউনিট। একক ভেক্টরের সিম্বল, একক ভেক্টরের সিম্বল হচ্ছে ক্যাপ দিয়ে লেখা হয়। যে কোনো একটা একক ভেক্টরের সিম্বল তার ক্যাপ দিয়ে লিখতে হবে, ঠিক আছে। এবং এর একটা পার্টিকুলার ডাইরেকশন থাকবে। কোন দিকে ডাইরেকশন থাকবে? ইট হ্যাজ ডাইরেকশন, কোন দিকে ডাইরেকশন থাকবে? টুয়ার্ডস মেইন ভেক্টর। যে ভেক্টর থেকে আমরা একক ভেক্টরটা বার করছি সেই ভেক্টরের দিকেই মুখ করে থাকবে। যেমন এখানে এ ক্যাপটা দেখো কোন দিকে মুখ করে আছে? এর দিকে। তো যখন আমরা কোনো একটা ভেক্টরকে ভাঙি, যেগুলো ছোট ছোট ভেক্টর পাবো তারা কোন দিকে মুখ করে থাকবে? মেন ভেক্টরটা, যেদিকে মেন ভেক্টর আছে সেই দিকেই কিন্তু মুখ করে থাকবে। বোঝা গেছে? মানে এগুলো হচ্ছে মা আর এগুলো হচ্ছে তার বাচ্চা কাচ্চা, ছোট ছোট, ঠিক আছে। ছোট ছোট ভেঙে ভেঙে আমরা পেলাম একক ভেক্টর। তো এগুলোকে আমরা একক ভেক্টর বলি। একক ভেক্টর কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন হলো, একক ভেক্টর হলো। এবার আমরা চলে আসি 3 পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। 3টে একক ভেক্টরের কথা আমাদের জানতে হবে যেগুলো বিভিন্ন দিকে মুখ করে থাকে, পারপেন্ডিকুলার একক ভেক্টর, ঠিক আছে। তো দেখো, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে 3টে অক্ষ আছে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ। সবসময় আমরা এইদিকে একটা এক্স অক্ষ নেব, আমরা সবসময় এদিকে একটা ওয়াই অক্ষ নেব, আর সবসময় ওপরেরটা আমরা জেড অক্ষ নেব, ঠিক আছে। এটা যেন ভুল না হয়, ঠিক আছে। এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, এদিকে জেড অক্ষ। যখনই তোমরা আঁকবে এটা খেয়াল রাখবে। এটাকে বলে রাইট হ্যান্ড রুল বা ডান হস্ত নিয়মে এটা করা হয়। যাই হোক, এক্স ওয়াই 3টে অক্ষ এরা পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে আছে। এক্স এর সঙ্গে ওয়াই লম্ব, ওয়াই এর সঙ্গে জেড লম্ব, জেড এর সঙ্গে এক্স লম্ব, সবাই সবার সঙ্গে লম্ব। তো সবাই যখন পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে, তখন এটাকে বলা হয় অর্থোগোনাল। এই শব্দটাকে বলা হয় অর্থোগোনাল। অর্থোগোনাল শব্দের অর্থ কি? মিউচুয়াল পারপেন্ডিকুলার, সবাই সবার সঙ্গে লম্ব। তো সব সময় তোমরা খেয়াল রাখবে, যে একক ভেক্টর এক্স অক্ষর দিকে মুখ করে থাকে তাকে আমরা বলি সবসময় আই ক্যাপ। যে একক ভেক্টর ওয়াই অক্ষের দিকে মুখ করে থাকবে তাকে আমরা বলবো সবসময় জে ক্যাপ। আর যে একক ভেক্টর জেড অক্ষের দিকে মুখ করে থাকবে তাকে আমরা বলবো সবসময় কে ক্যাপ, ঠিক আছে। আই ক্যাপ যখনই তোমরা কোথাও দেখবে আই ক্যাপ, তার মানে তোমরা সবসময় বুঝে যাবে ওটা এক্স অক্ষের দিকে মুখ করে আছে। যখন তোমরা কোথাও দেখবে জে ক্যাপ, তাহলে ওটা ওয়াই অক্ষের দিকে মুখ করে আছে। আর যেখানে দেখবে কে ক্যাপ, তাহলে ভাববে এই একক ভেক্টরটা জেড অক্ষের দিকে মুখ করে আছে, ঠিক আছে। তাহলে বলো তো, আমি যদি বলি আই ক্যাপের ম্যাগনিটিউড কত হবে? জে ক্যাপের 1. ম্যাগনিটিউড কত হবে? 1। কে ক্যাপের ম্যাগনিটিউড কত হবে? 1। এগুলো সব ম্যাগনিটিউড 1 হবে, কারণ এরা একক ভেক্টর। এবারে একটা জিনিস ভাবো, আমরা একক ভেক্টরের রুলস পড়েছি এ ক্যাপ। কোনো একটা ভেক্টরের একক ভেক্টর মানে হচ্ছে পুরো ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করব। আমরা একক ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করব, সরি, পুরো ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। আচ্ছা, কেউ একজন আমাকে বলবে যে এটা স্কেলার না ভেক্টর? এটা তো ভেক্টর, আমরা বুঝতেই পারছি এটা একটা ভেক্টর রাশি, এ মাথায় চিহ্ন দেওয়া আছে। এবার আমাকে বলো এইটা কি? এই যে তলায় যেটা ম্যাগনিটিউড লিখেছি এটা কি, স্কেলার না ভেক্টর? কোন একটা ভেক্টরের যখন আমরা বলি ম্যাগনিটিউড বা মান, এটা তো শুধু মান বোঝায়, এটা তো শুধু মান, মানে এটা কিন্তু, সরি, দাঁড়াও দাঁড়াও, তো মান, এটা কিন্তু একটা স্কেলার। স্কেলার। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্কেলার, এটা স্কেলার। তাহলে ইউনিট ভেক্টর মানে ভেক্টরকে একটা স্কেলার দিয়ে ভাগ করা হচ্ছে। বেশ,
আমি এটা মুছছি। তো এখান থেকে আমরা বলতে পারি যে একটা ভেক্টর মানে হচ্ছে একটা স্কেলার রাশি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি আগে গাণিতিক নিয়মে ভাগটা লিখি। মানে হচ্ছে মড এ ইনটু এ ক্যাপ। তার মানে হচ্ছে একটা স্কেলার ইনটু একটা ইউনিট ভেক্টর সমান সমান আমরা একটা ভেক্টর পাচ্ছি। দেখো এই যে রুলস, এই রুলসটা মাথায় রাখতে হবে। যখন আমরা কোনো স্কেলার রাশির সঙ্গে একটা একক ভেক্টর গুণ করব, তখন কিন্তু আমরা একটা ভেক্টর পাবো। এই রুলসটা সবার মনে থাকবে, প্রত্যেকের মনে থাকবে এটা। স্কেলার রাশির সঙ্গে একক ভেক্টর গুণ করলে সেটা হয়ে যায় একটা পুরো ভেক্টর। তো আমাকে এবারে বলো যে, আমি কয়েকটা এক্সাম্পল দিই, সবাই বলো 5 হচ্ছে একটা স্কেলার না ভেক্টর? ফটাফট বলো। এটা একটা স্কেলার। স্কেলার। গুড। এবারে এই স্কেলারের সঙ্গে আমি একটা একক ভেক্টর গুণ করছি 5i ক্যাপ, এটা কি স্কেলার না ভেক্টর? ভেক্টর। 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 গুড, এটা হচ্ছে একটা ভেক্টর। তাহলে দেখছো আমরা স্কেলারের সঙ্গে একটা একক ভেক্টর গুণ করছি, এবং এই ভেক্টরটা এবং আই ক্যাপ কোন দিকে মুখ করে থাকে? along x direction. অ্যালং এক্স অ্যাক্সিস। ভেরি গুড। তাহলে 5i ক্যাপ কোন দিকে মুখ করে থাকবে? অ্যালং এক্স ডাইরেকশন। তো যখন আমরা একটা স্কেলারের সঙ্গে ইউনিট ভেক্টর গুণ করব, তখন আমরা একটা ভেক্টর পাবো, এবং এই ভেক্টরটা ইউনিট ভেক্টর যেদিকে সেদিকে মুখ করে থাকবে। বোঝা গেছে? সবাই কি বুঝতে পেরেছো? বলো, সবাই জবাব দাও, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। নেক্সট আমরা চলে আসছি। এবার আমরা একটা ভেক্টরের ত্রিমাত্রিক রিপ্রেজেন্টেশন বা 3D রিপ্রেজেন্টেশন, ত্রিমাত্রিক দেশে একটা ভেক্টরকে আমরা কিভাবে লিখব। খুব সিম্পল ব্যাপার, এগুলো সিম্পল ভাবে দেখে নাও। এইগুলো কিন্তু মনে রাখতে হবে। আমাদের 3টে অক্ষ, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ। ধরো কথার কথা, এখানে একটা বিন্দু আছে, দাঁড়াও, ধরো এখানে একটা বিন্দু আছে। এই বিন্দুটা একটা কোঅর্ডিনেট 2,3,1 একটা বিন্দু, আর এটাকে আমরা বলি মূল বিন্দু। মূল বিন্দু ক্রমে 0,0,0। এখন আমি যদি এই বিন্দুতে পৌঁছাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এক্স অক্ষ বরাবর 2 একক দূরত্ব আসতে হবে, এটা এক্স কোঅর্ডিনেট। ওয়াই অক্ষ বরাবর 3 একক, জেড অক্ষ বরাবর 1 একক। তাহলে প্রথমে এক্স অক্ষ বরাবর আমাকে 2 একক দূরত্ব আসতে হচ্ছে, 2 একক দূরত্ব। তারপরে ওয়াই অক্ষ বরাবর আমাকে 3 একক দূরত্ব আসতে হবে। তারপরে জেড অক্ষ বরাবর আমাকে 1 একক দূরত্ব আসতে হবে। তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো? ওই একটা বিন্দুতে। এভাবে আমরা কোনো একটা কোঅর্ডিনেটে গিয়ে পৌঁছাই, তাই তো? বোঝা গেছে কি বললাম আমি? এবারে দেখো, আমরা একটু পরে ভেক্টর যোগফল শিখবো, ভেক্টর যোগফল, ঠিক আছে? তো সেখানে আমি তার আগেই একটা জিনিস একটু বলে দিচ্ছি। ধরো তুমি আজকে সকালে বাড়ি থেকে বেরিয়েছো, বেরিয়ে তুমি প্রথমে 2 মিটার দূরত্ব গেছো, তোমার বাড়ি থেকে 2 মিটার দূরত্ব গেছো এইদিকে। তারপরে তুমি এইদিকে 3 মিটার দূরত্ব গেছো, ঠিক আছে? তারপরে ধরো আরো এদিকে তুমি ধরো আরো
কিছুটা দূরত্ব গেছে 1 মিটার। এখন তোমার আমি যদি বলি সরণ কত, তো সরণ মানে কি? সরণ মানে তো আমরা জানি এখান থেকে এই অবধি যে ডাইরেক্ট যে রেখাটা টানবো সেটা হচ্ছে সরণ, তাই না? এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি সরণ। সরণ একটা ভেক্টর রাশি। তো এখানেও তাই, তুমি সরণের মতোই ভাবো, তুমি ফার্স্টে এক্স অক্ষ বরাবর কত একক গেছো? 2 একক দূরত্ব গেছো। তারপরে ওয়াই অক্ষ বরাবর তুমি গেছো 3 একক দূরত্ব। তারপরে তুমি জেড অক্ষ বরাবর গেছো 1 একক দূরত্ব। এবারে যে 2 একক দূরত্ব, দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। আমি যদি 2 এর সঙ্গে আই ক্যাপ গুণ করি তাহলে এটা একটা ভেক্টর রাশি, 2 আই ক্যাপ একটা ভেক্টর হয়ে গেল, এটা একটা ভেক্টর। তারপরে ওয়াই অক্ষ বরাবর তুমি 3 একক দূরত্ব যাচ্ছে, এখানে আমরা একটা ইউনিট ভেক্টর গুণ করছি ওয়াই 3 জে ক্যাপ, তাহলে এটা একটা ভেক্টর হয়ে গেল, ওয়াই অক্ষ বরাবর ভেক্টর। আর এখানে আমি একটা ভেক্টর গুণ করছি কে ক্যাপ 1 কে ক্যাপ, যেটা জেড অক্ষ বরাবর একটা ভেক্টর হলো, তিনটে ভেক্টর হলো। তাহলে তোমার সরণ কত হবে বলো? সরণ কত হবে? সরণ তাহলে তোমার এই মূল বিন্দু থেকে শুরু করতে হবে, প্রাথমিক থেকে অন্তিম বিন্দু পর্যন্ত সরল রেখা টানলে সেটাই হচ্ছে তোমার সরণ ভেক্টর। তাহলে আমি যদি এখানে সরণ ভেক্টর টানি তাহলে সেটা হচ্ছে এখান থেকে এই এই হচ্ছে তোমার সরণ ভেক্টর। তাহলে এই যে ভেক্টরটা আমরা পেলাম, ফর এক্সাম্পল এই ভেক্টরটার আমরা নাম দিলাম আর ভেক্টর। তাহলে আর ভেক্টর আসলে কিন্তু তিনটে ভেক্টর দিয়ে তৈরি হয়েছে। এক্স অক্ষ বরাবর আছে 2 আই ক্যাপ ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর আছে তোমার 3 জে ক্যাপ ভেক্টর, জেড অক্ষ বরাবর আছে তোমার 1 কে ক্যাপ বা শুধু কে ক্যাপ। তাহলে এটা কিন্তু একটা ভেক্টর, ঠিক আছে? এই আর হচ্ছে একটা ভেক্টর। এইভাবে আমরা যে কোনো 3D ভেক্টরকে প্রকাশ করতে পারি, যে কোনো ত্রিমাত্রিক ভেক্টরকে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সমষ্টি দিয়ে প্রকাশ করতে পারি। তো জেনারেল 3D ভেক্টর এর নোটেশন কি? আর ভেক্টর। আর ভেক্টরকে আমরা সাধারণত এইভাবে লিখব, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে 3D নোটেশন ভেক্টর, মানে 3D ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের নোটেশন দিয়ে প্রকাশ করা হয়। এবং এটা মনে রাখো, এটা আমি আর প্রমাণ করছি না, এটা তোমরা যে কোনো 11-12 বই খুললেই পাবে, প্রমাণের দরকারও নেই। যে আর ভেক্টরের মান কত হয়, ম্যাগনিটিউড কত হয়, যদি আমরা ম্যাগনিটিউড বা দৈর্ঘ্য এই ভেক্টরটার লেন্থ জানতে চাই, এই ভেক্টরটার লেন্থ কত, তো লেন্থ মানে হচ্ছে সবসময় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে আর ভেক্টরের লেন্থ, ঠিক আছে? ত্রিমাত্রিক ভেক্টরকে প্রকাশ করা হয় এইভাবে, এবং এইভাবে তার লেন্থকে আমরা প্রকাশ করি। ওকে, আচ্ছা। তো একটা আমরা এখান থেকে একটা ছোট্ট একটা তোমাদের অঙ্ক দিই, তোমরা করো দেখি। প্রত্যেকে খাতা পেন নিয়ে একটা অঙ্ক করো। আহ, ধরো আমি তোমাদের কাছে একটা ভেক্টর দিচ্ছি আর ভেক্টর 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এটা একটা ভেক্টর। এটা কেমন ভেক্টর? এটা একটা ত্রিমাত্রিক ভেক্টর। তো তোমাদের যেটা বার করতে হবে, সেটা হচ্ছে আর ক্যাপ, এই আর ভেক্টরের একক ভেক্টরটা বার করতে হবে। পারবে করতে? তো কোনো ভেক্টরের একক ভেক্টর বার করতে গেলে কি করতে হয়? ওই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হয়, তাহলে প্রথমে ভেক্টরটা লেখো 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, তাকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করো। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আর এর ম্যাগনিটিউড কত হবে? কেউ বার করেছো আর এর ম্যাগনিটিউড? তোমাদের মধ্যে কেউ বার করেছো? √14 √14। ওকে, দেখা যাক। তাহলে 2 এর স্কোয়ার প্লাস মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার, ঠিক আছে? মাইনাসটা সব প্লাস হয়ে যাবে,
রুটের মধ্যে সব প্লাস প্লাস দিয়ে লিখবে, কারণ এই স্কোয়ার করলে সব মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। তাহলে 4, 9 আর 4 13 আর 1 14, ভেরি গুড, √14। তাহলে এখানে √14 এটা হচ্ছে ইউনিট ভেক্টর। ঠিক আছে, তুমি ভেঙেও লিখতে পারো, এটাকে তুমি ভেঙে লিখতে পারো 2/√14 i ক্যাপ মাইনাস 1/√14 j ক্যাপ প্লাস 3/√14 k ক্যাপ। তুমি ভেঙেও লিখতে পারো, তাহলে এটা হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে আমরা ইউনিট ভেক্টর পেলাম। আর যে কোনো ভেক্টরের তো ম্যাগনিটিউড তো আমি তোমাদের বলেছি, ইউনিট ভেক্টর ফাইন্ডিং ইউনিট ভেক্টর বলেছি। তাহলে যে কোনো ভেক্টর যখন আমরা বলি যে ধরো আমরা আর একটা ভেক্টর আঁকছি, যখনই তোমরা এরকম কোনো ভেক্টর দেখবে যে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এরকম ভাবে, কোনো একটা মূল বিন্দু থেকে শুরু হচ্ছে এবং শুরু হয়ে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে যাচ্ছে, ধরো এক্স কমা ওয়াই কমা জেড বিন্দুতে যাচ্ছে, এটা আর ভেক্টর। তো আর ভেক্টর যেহেতু মূল বিন্দু থেকে শুরু হয় এবং কোনো একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে শেষ হয়, এই জন্য আমরা আর ভেক্টরকে বলি পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। মানে জেনারেল সাধারণত একে এরকম বলা হয় পজিশন ভেক্টর। কেন বলা হয়? কারণ ও একটা পয়েন্টের অবস্থানকে বোঝায়, তাই একে আমরা বলি পজিশন ভেক্টর, যেটা মূল বিন্দু থেকে শুরু হয়। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর কি? এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়, আমি তোমাদের দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ডিসপ্লেসমেন্ট বা সরণ ভেক্টর কাকে বলে? ধরো তোমাকে কেউ একটা প্রশ্ন করলো যে একটা পয়েন্ট বা একটা লোক প্রথমে এই বিন্দুতে ছিল, x1 y1 z1 এই বিন্দুতে একটা লোক ছিল, তারপরে সে এই বিন্দুতে গেল x2 y2 z2 এই বিন্দুতে গেল। সে যে কোনো পথে যেতে পারে, সে এই পথে যেতে পারে, এখান থেকে এইভাবে গেল। তাহলে তোমাকে প্রশ্ন হবে তার সরণ বা ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট কত, সরণ কত? তো তোমাকে যদি সরণ বার করতে দেয়, তোমাকে পজিশন ভেক্টর বার করতে হবে ফার্স্টে। এ বিন্দু, ধরো এটা এ আর এটা বি বিন্দু। তাহলে ফার্স্টে আমি এ বিন্দুর একটা পজিশন ভেক্টর বার করব, এটা ধরা যাক r1। তারপর আমরা বি বিন্দুর একটা পজিশন ভেক্টর বার করব, এটা হচ্ছে r2। এবং ডিসপ্লেসমেন্ট মানে আমরা লিখে দেব অন্তিম পজিশন ভেক্টর মাইনাস প্রাথমিক পজিশন ভেক্টর। ঠিক আছে, এবং কোনো একটা পয়েন্টের পজিশন ভেক্টর কিভাবে বার করতে হয় সে তো তোমরা জানোই। এখানে এক্স ওয়াই জেড এর পজিশন ভেক্টর কত হয়? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এইভাবে পজিশন ভেক্টর বার করতে হয়। এবং পজিশন ভেক্টর বার করে আমরা তার ডিসপ্লেসমেন্ট বা সরণ লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা কি বোঝা গেছে আমি কি বললাম? এটা বুঝতে পেরেছো? আমি তোমাদের একটা এখান থেকে কোশ্চেন দেখাচ্ছি, দাঁড়াও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখাচ্ছি। এটা বুঝতে কারো কোনো অসুবিধা থাকলে বলো, আমি কোশ্চেন বার করছি। হুম, এই যে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কি বলছে দেখো, আহ, একটা বস্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক r1 এই বিন্দু থেকে r2 বিন্দুতে স্থানান্তরিত হলো, তাহলে তার সরণ ভেক্টরের মান কত? সরণ ভেক্টরের মান তোমাকে বার করতে হবে। ঠিক আছে, এখন এই যে কথাটা বললো r1 মানে এটা, এটার মানে কি? এটার মানে r1 এর
R1 ভেক্টরটার এইরকম ভাবে অনেকে লেখে, এগুলো সংক্ষিপ্ত নিয়ম। 2 3 4 মানে R1 এর পজিশন ভেক্টর হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এবং R2 এর পজিশন ভেক্টর কত হবে, কোথায় গেছে সে গেছে 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 8k ক্যাপ। তাহলে সরণ ভেক্টর কত হবে? সরণ ভেক্টর কত হবে কে বলতে পারবে এটা? সরণ ভেক্টর, সরণ ভেক্টর মানে R2 মাইনাস R1। 3i plus 4j plus 4k. হ্যাঁ, R1 মাইনাস R2 মাইনাস R1 মানে হচ্ছে R2 থেকে R1, i ক্যাপ থেকে i ক্যাপ বাদ দাও, 5 মাইনাস 2 মানে 3i ক্যাপ প্লাস 7 মাইনাস 3 মানে 4j ক্যাপ প্লাস 8 মাইনাস 4 মানে 4k ক্যাপ। তাহলে সরণ ভেক্টর হচ্ছে, সরণ ভেক্টরের মান জানতে চেয়েছি, তাহলে মান সরণ ভেক্টরটাকে আমি যদি বলি s, তাহলে তুমি s এর ম্যাগনিটিউডটা বার করবে। s এর ম্যাগনিটিউড বা যে কোনো ভেক্টরের ম্যাগনিটিউড বার করতে গেলে কি করতে হয়? রুট ওভার এটা স্কোয়ার মানে 3 3 9 প্লাস 4 4 16 প্লাস 4 4 16, তাহলে 16 দুগুণে 32, 32 আর 9 কত হচ্ছে? 9 4 11 41, তাহলে এটা হচ্ছে অপশন সি। তাহলে এটা একটা কোশ্চেন গেল। আরেকটা কোশ্চেন দেখো, ধরো এই একটা কোশ্চেন, এটা তোমরা করো, করে আমাকে বলো কত হচ্ছে। একটা কণার অবস্থান ভেক্টর এত থেকে এত বিন্দুতে পরিবর্তন হলো, তাহলে প্রকৃত সরণ ভেক্টর কত? তো সরণ ভেক্টর খুব সোজা, সরণ ভেক্টর হচ্ছে এস ভেক্টর। যদি আমি বলি তাহলে এস ভেক্টর মানে হচ্ছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। কত হবে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর করলে? 5 মাইনাস 2 মানে 3i ক্যাপ প্লাস 7 মাইনাস 3 মানে 4j ক্যাপ। তাহলে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এটা হচ্ছে আমাদের তাহলে অপশন এ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটা অ্যান্সার বলো তো, 10এরটা কি হবে? দশেরটা কোনটা হবে বলো? B. নিচের কোন বিকল্পটি কেবলমাত্র ভেক্টর রাশি? মানে এখানে আহ, এটা হবে বি। বল একটা ভেক্টর রাশি, ভরবেগ একটা ভেক্টর রাশি, তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি, এটা অপশন বি হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এগুলো আবার আমরা পরে পড়বো, যখন এগুলো সব ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের কোশ্চেন। ঠিক আছে, আপাতত এটা হলো, এদিকে আমরা পড়লাম। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বার করার নিয়ম নিশ্চয়ই বুঝতে পেরেছো। অন্তিম অবস্থান ভেক্টর মাইনাস প্রাথমিক অবস্থান ভেক্টর করে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর বার করবো। এখান থেকে কিন্তু দু একটা কোশ্চেন এসছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসব ইকুয়াল ভেক্টর অ্যান্ড অপোজিট ভেক্টর, অর্থাৎ সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর কাকে বলে। দেখো, যদি দুটো ভেক্টর এরকম ভাবে থাকে, এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর, এই ভেক্টরটা ধরো আমি নাম দিলাম এ, আর এই ভেক্টরটা আমরা নাম দিলাম বি। দুটো ভেক্টর, এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ভেক্টরের মান সমান, ইকুয়াল ভ্যালু, ইকুয়াল ম্যাগনিটিউড, আর সেম ডাইরেকশন, একই দিকে আছে। তাহলে তাদেরকে আমরা বলবো, ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। তাদেরকে আমরা বলবো ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। এবং যারা সমান ভেক্টর হবে তাদেরকে আমরা সরাসরি এরকম ভাবে লিখতে পারি এ সমান সমান বি, একদম। ঠিক আছে, এটাকে বলে ইকুয়াল ভেক্টর, সেম টু সেম হবে। আর যদি অপোজিট ভেক্টর হয়, তাহলে ধরো এটা একটা এ ভেক্টর, আর আরেকটা ভেক্টর ঠিক এইরকম ভাবে রয়েছে, এইটা হচ্ছে ধরো বি ভেক্টর। দুটো ভেক্টর দেখো, এদের ইকুয়াল ম্যাগনিটিউড, মান একই, ইকুয়াল ম্যাগনিটিউড, কিন্তু একদম এদের ডিরেকশন হচ্ছে অপোজিট।
অপোজিট ডাইরেকশনে আছে, তাহলে এদেরকে আমরা বলবো অপোজিট ভেক্টর। বুঝতে পারছো? এবং যখন অপোজিট ভেক্টর হবে তখন আমরা লিখব a ইজ ইকুয়ালস টু মাইনাস বি। a ইজ ইকুয়ালস টু মাইনাস বি, অপোজিট ভেক্টরকে এরকম মাইনাস দিয়ে লিখতে হয়। আচ্ছা বলো তো, এখানে দুটো যখন ইকুয়াল ভেক্টর থাকবে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? আর যখন দুটো অপোজিট ভেক্টর থাকবে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 0 এবং 180। ইয়েস, ইকুয়াল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হবে 0, আর অপোজিট ভেক্টর মনে রাখবে যেহেতু তারা বিপরীত দিকে মুখ করে থাকে তাই তাদের মধ্যে অ্যাঙ্গেল অলওয়েজ 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে ইকুয়াল হলো, অপোজিট হলো। নেক্সট আমরা চলে আসব প্যারালাল ভেক্টর কাদের বলে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই যে এখান থেকে কিন্তু বেশ কনসেপচুয়াল কোশ্চেন পরীক্ষায় এসছে, বিভিন্ন পরীক্ষায় এসছে। প্যারালাল ভেক্টর মানে কি? প্যারালাল ভেক্টর মানে হচ্ছে এই রকম আছে, ধরো দুটো ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। দুটো ভেক্টর প্যারালাল, অবশ্যই যদি প্যারালাল হয় তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, কারণ দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে কোণ 0 ডিগ্রি হয়, আমরা ছোটবেলা থেকে জানি। ঠিক আছে, প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর একই লাইনে থাকতে পারে, আবার পাশাপাশিও থাকতে পারে। আমি যদি এরকম ভাবে আঁকি দুটো ভেক্টর, তাহলে সেটাও কিন্তু আহ, একই লাইনে আছে, এরকম ভাবেও থাকতে পারে দুটো ভেক্টর, এরাও কিন্তু প্যারালাল ভেক্টর। তো যখন দুটো প্যারালাল ভেক্টর হবে তখন তাদের মধ্যে একটা সম্পর্ক দিয়ে আমরা লিখতে পারি যে এ সমান সমান ল্যামডা ইন্টু বি। ল্যামডা হচ্ছে একটা স্কেলার। দুটো প্যারালাল ভেক্টর চেনার নিয়ম হচ্ছে এ সমান সমান ল্যামডা ইন্টু বি। এবারে দেখো, আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি। ধরো তোমাদের কাছে একটা ভেক্টর আছে এ, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আর একটা ভেক্টর আছে বি, বি ভেক্টর হচ্ছে ধরো 6i ক্যাপ মাইনাস 9j ক্যাপ প্লাস 12k ক্যাপ। এখন এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টর এরা কি প্যারালাল হবে নাকি হবে না? এটা চেনার উপায় কি? দেখো, আমরা বি ভেক্টরকে এরকম ভাবে লিখতে পারি না যে বি ভেক্টর ইকুয়ালস টু, আমি যদি এখান থেকে 3 কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 3 দুগুণে 6, 2i ক্যাপ মাইনাস 3 3কে 9, 3j ক্যাপ প্লাস 3 এ 4 এ 12, 4k ক্যাপ। লেখা যায় এটা? বা বি ভেক্টর সমান সমান 3 ইন্টু, দেখো তো এই যে ভেক্টরটা 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এটা আসলে এ ভেক্টর না? তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু এ। তাহলে আমরা দেখো দুটো ভেক্টরকে লিখতে পেরেছি বি সমান সমান ল্যামডা ইন্টু এ, এই ফরম্যাটে লিখতে পেরেছি যেখানে ল্যামডার ভ্যালু হচ্ছে 3, স্কেলার। তাহলে আমরা বলতে পারি অতএব এ ইজ প্যারালাল টু বি। প্যারালাল বা কোলিনিয়ারও বলতে পারি, একই সরলরেখায় থাকা সেটাও তো প্যারালাল। প্যারালাল বা কোলিনিয়ার, মনে থাকবে? এবারে যদি অপোজিট ভেক্টরের কথা যদি আমরা বলি, ধরো আমরা অপোজিট ভেক্টরের কথা বলছি। ধরো আমাদের কাছে একটা ভেক্টর আছে এ, এ ভেক্টর হচ্ছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। আর একটা ভেক্টর আছে ধরো বি, বি হচ্ছে মাইনাস 15i ক্যাপ প্লাস, দাঁড়াও,
মাইনাস 9 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে বলো তো এ অ্যান্ড বি এরা কি প্যারালাল হবে নাকি হবে না? বলো, প্রত্যেকে এটা বলবে। হবে। হবে। আর বাকিরা কি বলছো? বাকিরা কি বলছো? বি ভেক্টরকে থেকে আমরা ধরো 3 কমন নিচ্ছি, -3 কমন নিচ্ছি। -3 কমন নিলে এটা হচ্ছে 5i ক্যাপ, তাহলে এটা হচ্ছে +3j ক্যাপ, এটা হচ্ছে তাহলে তোমার প্লাসে মাইনাসে -কে ক্যাপ। তাহলে এটাকে আমরা লিখছি, দেখো বি ইজ ইকুয়ালস টু -3 ইন্টু এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর। তাহলে যখন এই রকম ফরম্যাটে আসবে যে এ সমান সমান -λb, এইরকম ফরম্যাটে যদি আসে, নেগেটিভ যদি আসে, তো নেগেটিভ মানে আমরা একটু আগে কি শিখেছি, অপোজিট ভেক্টর যেগুলো হয় সেগুলো আমরা নেগেটিভ দিয়ে লিখি। তাহলে এক্ষেত্রে এ সমান সমান -λb যদি আসে, তাহলে কিন্তু আমরা এখানে লিখব যে এ অ্যান্ড বি আর অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল মানে কি? অ্যান্টি প্যারালাল মানে হচ্ছে বিপরীত ভাবে, মানে প্যারালাল কিন্তু বিপরীত অভিমুখে আছে, অপোজিট দিক দিয়ে প্যারালাল এরা। এই যদি আমাদের এরকম যদি আমাদের এ ভেক্টর হয়, তাহলে বি ভেক্টরটা হয়তো এরকম ভাবে আছে। এরাও প্যারালাল কিন্তু এদেরকে বলে অ্যান্টি প্যারালাল। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180। হ্যাঁ, অ্যান্টি প্যারালাল যেহেতু, তাদের এদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু তোমার 180 ডিগ্রি। ঠিক আছে? তো এখান থেকে কেমন কোশ্চেন আসে আমি তোমাকে একটা কোশ্চেন দেখাচ্ছি। ঠিক আছে, দাঁড়াও। হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই একটা ভেক্টর ধরো, এই একটা অঙ্ক, 7-এর দাগের অঙ্কটা দেখো। দেখো একটা ভেক্টর বলেছে পি আই ক্যাপ, এই সরি পি ভেক্টর, না, পি আই ক্যাপ +2j ক্যাপ -3k ক্যাপ, এই একটা ভেক্টর। আর এই একটা ভেক্টর, এরা হচ্ছে বিপরীত ভেক্টর। ঠিক আছে, বিপরীত ভেক্টর মানে অপোজিট ভেক্টর। তবে কোনটা সঠিক, এখানে কোন অপশনটা সঠিক হবে? এ আর বি বলছে বিপরীত ভেক্টর। ধরো এ ভেক্টরটা এটা, এ ভেক্টরটা এখানে তোমার পি আই ক্যাপ +2j ক্যাপ -3k ক্যাপ। আর এখানে ধরো আরেকটা ভেক্টর আছে বি, বি ভেক্টরটা ধরো এখানে বলছে √এ বি আই ক্যাপ +√বি জে ক্যাপ +√পি কে ক্যাপ। এ আর বি বলছে অপোজিট ভেক্টর, অপোজিট ভেক্টর। তাহলে কোনটি সঠিক? বিপরীত এবং এরা সমান ভেক্টর, এটা একটা কথা এখানে লেখা হয়নি। বিপরীত প্লাস সমান ভেক্টর মানে এ আর বি এক্স্যাক্টলি অপোজিট ভেক্টর। সমান লেখার দরকার নেই, বিপরীত ভেক্টর মানেই তো সমান হয়, তাই না? যখন দুটো ভেক্টর বিপরীত হয় তাহলে আমরা লিখতে পারি এ সমান -বি, অপোজিট ভেক্টর। ম্যাগনিটিউড সমান, মান সমান, কিন্তু ডাইরেকশন অপোজিট। তাহলে এ বি, সরি পি, এ আর বি তিনটের ভ্যালু তোমাকে বার করতে হবে। এটা কেউ করতে পারবে? এটা আমরা করতে করতে গেলে আমাদের কি করতে হবে? এটা আমাদের করতে গেলে আমরা জানি এ সমান সমান -বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ মানে হচ্ছে পি আই ক্যাপ +2j ক্যাপ -3k ক্যাপ ইজ ইকুয়ালস টু -বি। তাহলে -বি করলে -√এ বি আই ক্যাপ
মাইনাস রুট ওভার বি জে ক্যাপ মাইনাস রুট ওভার পি কে ক্যাপ। এবারে আমরা কি করব, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ তুলনা করব, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ তুলনা করব, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ তুলনা করব। তাহলে এখানে প্রথমে দেখো আমরা এই জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ তুলনা করি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, যে মাইনাস রুট ওভার বি ইজ ইকুয়ালস টু হচ্ছে 2, হ্যাঁ কি না? মাইনাস রুট ওভার বি ইজ ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দুই ধারে স্কোয়ার করলে বি সমান সমান 4, বি এর ভ্যালু 4, এখানে চারটেই বি এর ভ্যালু 4 দেওয়া আছে। চলো, বি এর ভ্যালু 4 পেলাম, তোমরা পি এর ভ্যালুটা কত বলতে পারবে? 9। হ্যাঁ, পি এর ভ্যালু হচ্ছে 9। বেশ, বি এর ভ্যালু হচ্ছে 4। এবার আমরা যদি কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ তুলনা করি, তাহলে এখানে রুট ওভার পি মানে মাইনাস রুট ওভার পি মানে -3, মাইনাস রুট ওভার পি মানে হচ্ছে -3। তাহলে দুই ধারে স্কোয়ার যদি করি আমরা পি এর ভ্যালু আমরা পাবো 9। দেখি পি এর ভ্যালু 9, পি এর ভ্যালু 9, তিনটেই আছে, সবই করতে হবে। এবারে বি 4 পি 9, এবারে আমরা আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ তুলনা করব, মানে পি মানে মাইনাস রুট ওভার এবি, পি মানে মাইনাস রুট ওভার এবি, স্কোয়ার করে দাও দুই ধারে, পি স্কোয়ার সমান সমান এবি। পি এর ভ্যালু তো 9, তাহলে 9 এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ইন্টু বি। বি এর ভ্যালু কত বেরিয়েছিল? 4, 4। তাহলে এর ভ্যালু হচ্ছে 9 9 81/4। তাহলে এ ভ্যালু 4, পি হচ্ছে 9, আর এ হচ্ছে 81/4। তাহলে কোনটা হবে? অপশান সি, এটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে? তাহলে অপোজিট ভেক্টরের এই অঙ্কগুলো কিভাবে করতে হয় বুঝতে পেরেছো? আচ্ছা, চলো। স্যার বি হচ্ছে তো, বি হ্যাঁ, হবে না? ও সরি, 81/4, হ্যাঁ 81/4, তো হ্যাঁ বি হবে, বি এরটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এটা গেল আমাদের অপোজিট ভেক্টর। তো আমরা এবারে চলে এসেছি, তাহলে প্যারালাল অ্যান্টি প্যারালাল ভেক্টর আমরা বুঝতে পেরেছি। এবারে আমরা চলে আসব কোপ্লানার ভেক্টর বা সমতলীয় ভেক্টর কাকে বলে। কোপ্লানার মানে একটা প্লেন বা একটা সমতলের কথা চিন্তা করো। ধরো এটা আমাদের একটা সমতল, এটা আমাদের একটা সমতল, এই হচ্ছে সমতল, সমতলের এটা হচ্ছে প্লেন। এটা একটা টেবিল, আমি টেবিলের উপরে কয়েকটা ভেক্টর রেখেছি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, তিনটে ধরো ভেক্টর রেখেছি। তাহলে এই তিনটে ভেক্টরকে আমরা কি বলবো? কোপ্লানার। এ বি অ্যান্ড সি আর কোপ্লানার। কোপ্লানার মানে সমতলীয়। কেন এরা সমতলীয়? কারণ এরা একই তলের উপরে আছে, দেখো একটা টেবিলের তলের উপরে আছে। কিন্তু আমি যদি একটা ভেক্টরকে এখানে রাখি, একটু উপরে রেখে দিলাম, এটা ধরো আমাদের ডি ভেক্টর, তাহলে ডি ভেক্টরটা কি সমতলীয় হবে? নিশ্চয়ই না, ডি ভেক্টরটাই সমতল থেকে কিছুটা ওপরে অবস্থিত। তাহলে এবিসি তিনটে সমতলীয় যারা একই তলে অবস্থিত। তো যখন তিনটে ভেক্টর একই তলে অবস্থিত হয়, তাদেরকে আমরা এইভাবে লিখতে পারি যে তিনটে ভেক্টরের জন্য লেখা যায় এ সমান সমান λ1b প্লাস λ2c। আরও লেখা যায়, তো আমাদের আর দরকার নেই। এটাকে বলা হয় কম্বিনেশন।
এটাকে আমরা এইভাবে বলতে পারি যে বি এবং সি যে তলে অবস্থিত, বি এবং সি যে তলে অবস্থিত, এ ভেক্টরটিও এ ভেক্টরটিও সেই তলেই অবস্থিত। তাহলে যখন আমরা দেখব এ ভেক্টর বি এবং সি ভেক্টরের সঙ্গে একই তলে আছে, তখন বি এবং সি এর এরকম ভাবে কম্বিনেশনে লিখতে পারি, যেখানে ল্যামডা ওয়ান ল্যামডা টু এরা হচ্ছে স্কেলার, কোন একটা স্কেলার রাশি হবে, এরা হচ্ছে স্কেলার। ঠিক আছে, তাহলে এদেরকে আমরা বলবো কোপ্লানার ভেক্টর বা সমতলীয় ভেক্টর। তুমি চাইলে আরো এখানে পরপর লিখতে পারো, যোগ যোগ দিয়ে, হ্যাঁ, প্লাস ল্যামডা থ্রি, যদি এখানে আরো ভেক্টর থাকে আমরা এখানে কিন্তু আরো পরপর পরপর যোগ দিয়ে লিখতে পারি। তো আমাদের দুটোর বেশি লাগে না, কারণ দুটোর বেশি হলে বিষয়টা অনেকটা কঠিন হয়ে যায়, জটিল হয়ে যায় করা, সেই কারণে আমাদের দুটোর বেশি এখানে লাগে না। তো বলো, এটা বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? এরপরে আমরা তাহলে পরের টপিকে আসবো। এক মিনিট। ঠিক আছে, এরপর আমরা চলে আসি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। দেখো, যখন আমাদের কাছে দুটো ভেক্টর থাকবে, এটা আমাদের এ ভেক্টর আর এটা আমাদের বি ভেক্টর, যখন আমাদের দুটো ভেক্টর থাকবে তখন তাদের মধ্যবর্তী কোণ আমরা কোনটা নেব? তখন হয় এটা নেব, না হলে এটা নেব। এই কোণটা নেওয়া যাবে না, কেন? এটা নিয়ম যে যখন দুটো ভেক্টর বের হবে তখন এই দিকে বেরোচ্ছে আর এই দিকে বেরোচ্ছে, দুজনেই বেরোচ্ছে একটা বিন্দু থেকে, সেই অ্যাঙ্গেলটা নিতে হবে, অথবা দুজনেই ঢুকছে একটা বিন্দুতে, এ ঢুকছে এও ঢুকছে, দুজনেই ঢুকছে, সেই অ্যাঙ্গেলটা নিতে হবে, বিপরীত দিকের অ্যাঙ্গেল নেওয়া যাবে না। তো ধরো আমি তোমাকে বললাম যে এই একটা ভেক্টর, এটা আমাদের এ ভেক্টর, আর এই একটা ভেক্টর, এটা আমাদের বি ভেক্টর। এ এবং বি এই দুটো ভেক্টরের অ্যাঙ্গেল কোনটা হবে? এটা কি হবে? এই অ্যাঙ্গেলটা কি নেওয়া যাবে? এই অ্যাঙ্গেলটা নেওয়া যাবে না। কেন? কেন নেওয়া যাবে না? কারণ এই ভেক্টরটা এখানে ঢুকছে, একটা ঢুকছে আর একটা বেরোচ্ছে, এরকম অ্যাঙ্গেল নেওয়া যাবে না। আমি কি বলেছি? একই বিন্দুতে যদি দুটো ভেক্টর প্রবেশ করে বা দুটো ভেক্টর ঢুকছে, সেই অ্যাঙ্গেলটা তুমি নিতে পারো, এটা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। অথবা দুটো ভেক্টর একই বিন্দু থেকে নির্গত হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা তুমি নিতে পারো। কিন্তু এই অ্যাঙ্গেলটা নেওয়া যাবে না, কারণ এখানে একটা ঢুকছে একটা বেরোচ্ছে। তাহলে কি করতে হবে? তাহলে এরকম সিচুয়েশনে কি করতে হবে? যে এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, এটা আমাদের এ ভেক্টর, এটা আমাদের বি ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল নিতে হবে। কিভাবে নেব? তখন তুমি এক কাজ করতে পারো, যে কোনো একটা ভেক্টরকে কাল্পনিকভাবে বাড়িয়ে দাও, সরলরেখা কাল্পনিকভাবে বাড়িয়ে দাও, ও তো এই দিকে যাচ্ছে, এই ভেক্টরটা অ্যাকচুয়ালি এই দিকে যাচ্ছে, তাহলে তুমি এই অ্যাঙ্গেলটা নিতে পারো। এইটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এখানে এভাবে নেওয়া যেতে পারে। ঠিক আছে, ডাইরেক্ট যদি থাকে তাহলে ভালো, নেওয়া যেতে পারে। আর যদি না থাকে তাহলে তুমি কাল্পনিকভাবে ভেক্টরকে বাড়িয়ে নেবে। দুটো ভেক্টর তাহলে দুদিকে বেরোচ্ছে, বি ওদিকে চলে যাচ্ছে, এ এদিকে চলে যাচ্ছে, দুটো বেরোচ্ছে, সেরকম অ্যাঙ্গেলটাকে তুমি দুটো ভেক্টরের অ্যাঙ্গেল নিতে পারো। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, যে যখন আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করব, তখন অলওয়েজ অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, সবসময় দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি থেকে
180 ডিগ্রির মধ্যে রাখতে হবে। ঠিক আছে, 0 এবং 180 ডিগ্রির মধ্যেই রাখতে হবে, এর বেশি বা এর কম যেন না হয়। ঠিক আছে, সবসময় দুটো ভেক্টরের মধ্যবর্তী ম্যাক্সিমাম কোণ হতে পারে 180 ডিগ্রি। এবার আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো আমাদের কাছে এরকম একটা ভেক্টর আছে, এটা আমাদের এ ভেক্টর, আর এটা আমাদের বি ভেক্টর। আমরা এখানে দুটো কোণ, এই অ্যাঙ্গেলটা, এটা একটা অ্যাঙ্গেল হতে পারে থিটা, আর এটা একটা অ্যাঙ্গেল হতে পারে আলফা। এখানেও দুটো ভেক্টর বেরোচ্ছে, এখানেও দুটো ভেক্টর বেরোচ্ছে। তো আমরা কোনটাকে নেব? আমরা কিন্তু আলফাটাকে নেব না, কারণ আলফা এখানে কিন্তু 180 ডিগ্রির থেকে বড় হয়ে যাচ্ছে, আর থিটাটা কিন্তু 180 ডিগ্রির মধ্যে আছে, তাই আমরা থিটাটাকে নেব। ঠিক আছে, তো অলওয়েজ মনে রাখবে এই ফর্মুলাটা, যে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে অ্যাঙ্গেলটা নিতে হবে। যদি অ্যাঙ্গেলটা বেশি কম হয়ে যায় তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসব দুটো ভেক্টরকে আমরা কিভাবে যোগ করব। যোগফল করার আগে দুটো জিনিস একটুখানি বলি। যখনই তোমরা দুটো ভেক্টরকে যোগ করবে মাথায় রাখবে দুটো ভেক্টর যেন সেম টাইপের হয়, একই প্রকৃতির হয়। ঠিক আছে, তুমি ভেলোসিটি ভেক্টরের সঙ্গে ফোর্স ভেক্টর যোগ করতে পারবে না, হয় না, গতিবেগের সাথে বল যোগ করা যায় না। তুমি ভেলোসিটির সঙ্গে ভেলোসিটি যোগ করতে পারো, তুমি ফোর্সের সঙ্গে ফোর্স যোগ করতে পারো, তুমি অ্যাক্সিলারেশনের সঙ্গে অ্যাক্সিলারেশন যোগ করতে পারো। একই রকমের ভেক্টর যোগ করা যায় বা বিয়োগ করা যায়, যোগ বা বিয়োগ করা যাবে, কিন্তু দুটো আলাদা প্রকৃতির ভেক্টর যোগ বিয়োগ করা যাবে না। সেম টাইপস হতে হবে, একই রকমের হতে হবে। তো অ্যাডিশন রুলসটা কেমন? ঠিক আছে, যোগফলের নিয়ম, এখানে দুটো নিয়মে যোগ করা যায়। একটা নিয়মকে আমরা বলি ট্রাইঅ্যাঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র, ট্রাইঅ্যাঙ্গেল ল। ট্রাইঅ্যাঙ্গেল লটা আগে বলে দিই। ধরো এদিকে একটা ভেক্টর আছে এ, আর একটা ভেক্টর আছে ধরো, আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, আর একটা ভেক্টর আছে ধরো বি। এই দুটো ভেক্টরকে আমরা যোগ করব। তো দুটো ভেক্টরকে যখন আমরা যোগ করব, দুটো ভেক্টরকে আমরা ত্রিভুজের তিনটে বাহু, যে কোনো দুটো বাহুতে বসাবো। ট্রায়াঙ্গেল ল মানে ত্রিভুজ সূত্র, ত্রিভুজের তিনটে বাহু হয়, তো দুটো বাহু বরাবর এ এবং বি কে বসাবো, একটার মাথায় একটার পা। প্রথমে আমরা এ ভেক্টরকে যদি এরকম তলায় বসাই, আঁকতে হবে সেম, আঁকার সময় খেয়াল রাখবে যেন মান বা অভিমুখ পরিবর্তন না হয়ে যায়। আর বি ভেক্টরটা যেমন আছে তেমনই সেই একই অভিমুখে একই দৈর্ঘ্যে আঁকতে হবে। বি ভেক্টরটা আমরা এইভাবে আঁকলাম, এইভাবে আমরা আঁকলাম, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এইভাবে প্রথমে তোমাকে বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমি তোমাদের একটু আগে একটা সরণের এক্সাম্পল দিয়েছিলাম, যে তুমি বাড়ি থেকে বেরিয়েছো, নির্দিষ্ট দূরত্বে গেছো। ঠিক আছে, তো আগে এই এক্সাম্পলটা বলে নিই। ধরো তুমি বাড়ি থেকে বেরিয়েছো, এখানে এসছো, তারপরে এখানে এসছো, তাহলে তোমার সরণ কত হবে? সরণ মানে হচ্ছে, আমরা ছোটবেলায় পড়েছি, ক্লাস 9-এ পড়েছি, যে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান পর্যন্ত যে ডাইরেক্ট যে দূরত্ব, সরলরৈখিক দূরত্ব, সেটা হচ্ছে সরণ। এটা হচ্ছে সরণ। তো ভেক্টরের যোগফলের সূত্রটাও তাই, একই রকম। তুমি এ ভেক্টর এঁকেছো, বি ভেক্টর এঁকেছো, তুমি এ ভেক্টর এঁকেছো এদিকে, তুমি এদিকে বি ভেক্টর এঁকেছো, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ কোনটা? তাহলে এইভাবে বাড়িয়ে নিতে হবে, এটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ থিটা। এই অ্যাঙ্গেলটা কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু নেওয়া যাবে না, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে যোগফল কোনটা হবে? এই প্রাথমিক বিন্দু থেকে
যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে এই অন্তিম বিন্দু পর্যন্ত যদি আমরা একটা সরলরেখা টানি, তাহলে এই সরলরেখাটাই হচ্ছে যোগফলকে নির্দেশ করবে। এটাকে আমরা বলছি ধরো আর ভেক্টর, সরি, এটাকে আমরা বলছি ধরো আর ভেক্টর। তাহলে আর ভেক্টর মানে হচ্ছে তুমি এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর যোগ করে পেলে, এটা হচ্ছে যোগফল। ঠিক আছে, আর ভেক্টরটা হচ্ছে তোমার দুটো ভেক্টরের যোগফল, এ ভেক্টর আর বি ভেক্টর, যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা। জ্যামিতিকভাবে বার করা যায় যে আর ভেক্টরের মানটা কত। আর ভেক্টরের মান, ধরো আর ভেক্টরের মান হচ্ছে আর, এ ভেক্টরের যে মান বা ম্যাগনিটিউড সেটা হলো এ, আর ধরো বি ভেক্টরের ম্যাগনিটিউড যেটা সেটা হলো বি। ঠিক আছে, বারবার মডিউলাস দেওয়া সমস্যা, আমি এ বি আর আর দিয়ে লিখছি। তাহলে আর ভেক্টরের ম্যাগনিটিউড ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট বা লব্ধি সেটার ফর্মুলা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা হচ্ছে তার ম্যাগনিটিউড 2ab, এগুলো সব ম্যাগনিটিউড বসাতে হবে, এর মান বসাতে হবে, বি এর মান বসাতে হবে, 2 ইন্টু এ ইন্টু বি এর মান ইন্টু কস থিটা, থিটা মানে তাদের মধ্যবর্তী কোণ, এটা পাবে আর ভেক্টরের মান। আর আর ভেক্টরের ডাইরেকশন বা কোন দিকে মুখ করে থাকবে, ডাইরেকশন অফ আর, আর ভেক্টর কোন দিকে মুখ করে থাকবে, ধরা যাক এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে আছে, তাহলে ট্যান আলফার ভ্যালু তোমাদের বার করতে হবে। ট্যান আলফা মানে হচ্ছে বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এটা কিন্তু মাথায় রাখবে, আলফা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল, তাহলে ওপরে বসবে বি সাইন থিটা, আর তলায় যার সঙ্গে অ্যাঙ্গেল সেটা মানে এ প্লাস বি কস থিটা। ঠিক আছে, আলফাটা সব যেটাকে আলফা ধরবে সেই ভেক্টরটাকে তুমি এ ভেক্টর ধরবে, রেজাল্ট্যান্ট বা লব্ধি ভেক্টর যার সঙ্গে কোণ করে থাকবে সেটাকে তুমি এ ভেক্টর হিসেবে কল্পনা করবে। আলফা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে, এ ভেক্টরের সাথে আর এর কোণ। বোঝা গেছে কি বললাম? আচ্ছা, এটা হচ্ছে তোমার যোগফল। তাহলে এখান থেকে তোমাদের কিছু কোশ্চেন আসে যে যোগফলের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু কত হয়। এই যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা আমরা পেলাম আর, আর মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এই যে ভ্যালুটা, এর ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু অফ আর কত হবে যখন, দেখো কসের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, মানে কস থিটার ভ্যালু আমরা কি জানি যে 1 থেকে ম্যাক্সিমাম ভ্যালু 1 প্লাস 1 মাইনাস 1, আর মিনিমাম ভ্যালু হচ্ছে 0। তো কসের ভ্যালু যখন 1 হবে, অর্থাৎ তখন এর ভ্যালুটা কত হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস, সরি আমি এখানে ভুল লিখলাম, কসের ম্যাক্সিমাম ভ্যালু +1 আর মিনিমাম ভ্যালু -1। আমরা যেহেতু এখানে ম্যাগনিটিউডের কথা বলছি, শুধু মান ধরে কথা বলছি, ভ্যালু হিসাব করলে যে মান ধরে যদি বলি, ডাইরেকশন নয় শুধু মান, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু +1, ম্যাক্সিমাম ভ্যালু কসের, আর কসের মিনিমাম ভ্যালু ম্যাগনিটিউড হচ্ছে -1, মিনিমাম ভ্যালু। তাহলে কসের ভ্যালু যখন +1 তখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে আর এর ভ্যালু কত হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে a প্লাস বি তার হোল স্কোয়ার, রুট ওভার করলে a প্লাস বি হবে। তাহলে কোনো ভেক্টর যখন দুটো ভেক্টর যোগ করব তার ম্যাক্সিমাম ভ্যালু কখন পাবো, যদি দুটো ভেক্টরের
cos থিটা 1 হয়, and cos থিটা 1 মানে cos থিটা প্লাস 1 মানে থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। মানে দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর যদি প্যারালাল হয়, একই অভিমুখে মুভ করে থাকে, তাদের ভ্যালু হচ্ছে এ প্লাস বি। ডাইরেক্ট যোগ করে দেওয়া যায়, তাদের ম্যাগনিটিউডের যোগফলই হচ্ছে যোগফল। আর মিনিমাম ভ্যালু কখন হবে? মিনিমাম ভ্যালু কখন হবে? যখন আর এর ভ্যালু মানে কস থিটার ভ্যালু -1 হবে, তখন এখানে কত হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কসের ভ্যালু -1 হলে -2ab, এখানে -2ab। তাহলে এটা কিসের সূত্র? a মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার, রুট ওভার আছে, তাহলে এটা হবে a মাইনাস বি। তাহলে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। তাহলে মিনিমাম ভ্যালু হতে গেলে কস থিটার ভ্যালু কত হবে? -1, ঠিক আছে? কস থিটার ভ্যালু যখন -1, এখন -1 মানে থিটার ভ্যালু কত হয়? 180 ডিগ্রি। তার মানে যদি এ ভেক্টর এবং বি ভেক্টর বিপরীত দিকে মুভ করে থাকে, তাদের যদি আমরা যোগ করি, তাহলে তাদের ম্যাগনিটিউডের বিয়োগফলটাই হচ্ছে আসলে যোগফল, এবং সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু। তাহলে দুটো ভেক্টরকে যদি আমরা যোগ করি, এ প্লাস বি, যে কোনো দুটো ভেক্টর, দুটো ভেক্টরকে যখন আমরা যোগ করব, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই যোগফলের ভ্যালু হচ্ছে আর। আর এর মানটা মানে ম্যাগনিটিউড অফ আর, আর এর মানটা এর ম্যাগনিটিউড প্লাস বি এর ম্যাগনিটিউডের যোগফল। এর থেকে বড় বা এর সমান, এবং এর ম্যাগনিটিউড প্লাস বি এর ম্যাগনিটিউড এর মধ্যে থাকবে। মানে এ প্লাস বি থেকে আর এর মান এ মাইনাস বি এর মধ্যেই থাকবে। যে কোনো কিছু হতে পারে, এ প্লাস বিও হতে পারে, এ মাইনাস বিও হতে পারে, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? এর বেশি বা কম হবে না। এটা হচ্ছে কোনো ভেক্টরের ম্যাগনিটিউড, যোগফল মানে অ্যাডিশন রুল, ঠিক আছে? তো আজকে আমরা অ্যাডিশন পর্যন্তই পড়বো। এরপরে আরও আছে আমাদের, এই জায়গাগুলো আমরা পরের দিন পড়বো, ঠিক আছে? প্রজেকশন বা কম্পোনেন্ট। তো দেখে এখান থেকে দু একটা অঙ্ক আমি পাই কি খুঁজে। আহ, আছে, আহ, ঠিক আছে এটা। আচ্ছা, এখানে কিছু অঙ্ক আছে। হুম, এই একটা অঙ্ক আছে, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখছি। এটা তোমরা একটু বাড়িতে ট্রাই করবে তো। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখছি। এই অঙ্কটা, দুয়ের দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা ভেক্টর বিয়োগ যোগফলের এই অঙ্ক। পি এবং কিউ এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, এটা কিন্তু কেভিএস পরীক্ষার কোশ্চেন, কেভিএস, ঠিক আছে? 2023 সালের কোশ্চেন এটা। যে পি এবং কিউ ভেক্টরের সর্বোচ্চ মান হচ্ছে 10, আর সর্বনিম্ন লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে 6। তার মানে পি প্লাস কিউ সর্বোচ্চ মান কখন হয়? ভেক্টর দুটির জাস্ট যোগফল। পি প্লাস কিউ হচ্ছে 10, আর মিনিমাম ভ্যালু মানে তাদের বিয়োগফল, পি মাইনাস কিউ হচ্ছে 6। তাহলে যদি একটা নতুন ভেক্টর পি ড্যাশ, যার মান হচ্ছে পি এর থেকে 25% কম, আর একটা নতুন ভেক্টর কিউ ড্যাশ, যার ভ্যালু হচ্ছে কিউ এর থেকে 100% বেশি, তারা যদি লম্বভাবে থাকে, তাহলে তাদের লব্ধির মান কত হবে এবং তার অভিমুখ কত হবে? এই অঙ্কটা তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? না পারলে আমি পরের দিন করে দেবো। তো বলো, এটা বুঝতে পেরেছো? যোগফল আমি যেটা বললাম, এই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর কনসেপ্ট থেকে কিন্তু এই কোশ্চেনটা এসছে, এবং এরকম কোশ্চেন কিন্তু আসে। যে জায়গাগুলো দেখবে আমি অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে রেখেছি, ঠিক আছে? এগুলো অ্যানালাইসিস করা হয়েছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, ওই জায়গাগুলোর উপরেও কিন্তু আমাদের খুব ভালো করে ফোকাস করতে হবে। এখানে প্রায় অনেকগুলো কোশ্চেন রয়েছে। তো কোশ্চেনগুলো আমি তোমাদের আজকেই সব দেখি যদি পারি দিয়ে দেবো, তোমরা যতটা পারো নিজেরা সলভ করবে।
অনেকগুলো আছে যেগুলো এখন আমাদের পড়া হয়নি, আর যেগুলো পড়া হয়েছে তার উপর থেকে যদি কিছু কোশ্চেন পাও সেগুলো তোমরা সলভ করবে। ঠিক আছে, তো বলো, এটুকু বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে? বলো, যারা আছো বলো। ঠিক আছে। ঠিক আছে, তো এইগুলো তাহলে ভালো করে পড়বে, যেগুলো পড়ানো হয়েছে আমি পিডিএফটা দেখি তোমাদের দিয়ে দেবো। হুম, তো এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, যে জায়গাগুলো পড়িয়েছি, ম্যাগনিটিউডের এই জায়গাটা, ইউনিট ভেক্টর এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাগুলো খুব ভালো করে পড়বে। ওকে, তাহলে আজকে অবধি থাকছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ঠিক আছে।